ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তো আজকের ক্লাসটা আমরা আমার পেছনে থাম্বনেইলের মধ্যে অনেকগুলা এক্সামের প্রিপারেশনের জন্য। তো কারণ এই যে একটা কোর্স অল ইন ওয়ান ব্যাচ, এটা যে কোনো এক্সামের জন্যই একটা কোর্সেই একটা ক্লাসই সবগুলো এক্সামের জন্য প্রিপারেশন হয়। তো যখনই সামনে কোনো এক্সাম আসে স্পেশাল ফোকাস ওটার উপরে রাখা হয়, কারণ আমাদের যে সিলেবাস কিছুটা কম বেশি সবই মানে সব এক্সামের জন্য একই রকমই থাকে। তো আজকে ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউ প্লাস উইথ রেশনালস আমরা ক্লাসে ডিসকাস করব। তো এখানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এক্সামগুলো, সেটা সিএইচও থেকে শুরু করে নার্সিং অফিসার, সপেদ, এনএচএম যে কোনো এক্সাম, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নর্থসেট, সিআরই, জিপমার্ক, পেগমার্ক, আরআরবি থেকে শুরু করে সমস্ত এক্সামের এই প্রিপারেশন একটা কোর্স যেটা অল ইন ওয়ান ব্যাচ। তো আজকে ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এমসিকিউগুলো এক্সামে মানে খুব ইম্পর্টেন্ট, সববারই সব এক্সামের জন্যই থাকে। তো আজকে ক্লাসে এই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো। তো ক্লাস আমরা স্টার্ট করছি। এখানে স্টার মার্কে লেখা আছে স্পেশাল ফোকাস অন আরআরবি এক্সাম, কারণ আমরা জানি আরআরবি নোটিফিকেশন অলরেডি তোমাদের গ্রুপেও শেয়ার করা আছে যে আরআরবি এক্সাম মার্চ মাসেই আরআরবি এক্সাম স্টার্ট হবে। তো তার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসে 41 নং প্রিভিয়াস ক্লাসে আমাদের যে আরআরবি যতগুলো এক্সাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো সবগুলো আমাদের কমপ্লিট, সবগুলো আমাদের G60 অ্যাপে ডিটেলস ক্লাস অ্যাভেলেবেল আছে। তো আজকে ক্লাস এখন তো আমাদের কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেনি, সবগুলো এক্সামের উপরে থাকবে, তবে আমরা ট্রাই করবো বেশিরভাগটা আরআরবির উপরে ফোকাস রাখতে। তো যদি কেউ আরআরবির জন্য ফর্ম ফিল আপ না করে কোনো প্রবলেম নেই, নর্সেটের জন্য নর্সের সামনে নর্সের 10 আসছে, ঠিক আছে। বাকি অন্য সব এক্সামের জন্যই একটাই ক্লাস, এমন না যে আমি আরআরবি ফিল আপ করলে তো আমি ক্লাস করবো না, এরকম কিছু না, ক্লাস কমন সবার জন্য, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে নোটিফিকেশনটা যে নোটিফিকেশনটা এখানে মিনিস্ট্রি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি থেকে যে নোটিফিকেশন পাবলিশ হলো, যে নোটিফিকেশনে আমাদের ফর্ম ফিল আপ হলো, যে 03CEN 03/2025 এ যে এক্সাম ফর্ম ফিল আপ হলো, সেই এক্সামে এখানে টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবভ CEN is as under, এখানে এই নোটিফিকেশনে সবাই ফর্ম ফিল আপ, যারা ফর্ম ফিল আপ করলো প্যারামেডিক্যাল, এখানে 10 মার্চ থেকে 12 মার্চ, 10, 11, 12, অর্থাৎ এখানে 3 ডেজে এক্সাম হবে, ঠিক আছে। এটা জোন ওয়াইজ আলাদা থাকে, সব স্টেটে এক্সাম হবে জোন ওয়াইজ, যে জোনের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করলো, ঠিক আছে, সেই জোন অনুসারে 3 দিনের এক্সাম। এখানেও কোনো কিছু কনফার্ম ডেট আসেনি, তবে এই ডেটের মধ্যে হবে, কার কোন ডেট সেটা অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন করা থাকবে। ডিটেলস যদি আরো কিছু জানা থাকে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে rrbapply.gov.in, এখানে ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু দেখতে পারি। ডাউনলোড কল লেটার উইথ will start 4 days prior to exam date mentioned in exam city and date intimation link। তো এক্সামের আগে তোমাদের এই অ্যাডমিট কার্ড অথবা রেগুলার তোমরা একটা চেক করে রাখতে পারো, বা যারা গ্রুপে আছো ওখানে আমরা রেগুলার বেসিসে আপডেট দিয়ে দিই এক্সাম প্যাটার্ন। তো আরআরবি যে এক্সামটা, এটা শুধু 2025 এর এক্সাম না, প্রিভিয়াস যতগুলো এক্সাম হলো একদম 2017 থেকে বা তার আগেও যখন থেকে এক্সাম হয়, সবসময় আরআরবি প্যাটার্ন সবসময় এই প্যাটার্নই থাকে, 70 আর 30, 70 মেজর পোর্শন, যেটা আমাদের নার্সিংটা আমরা সবাই পড়ি, বাট নন নার্সিংটা বেশিরভাগ আমরা এটা একটু ইগনোর করার চেষ্টা করি, বাট যারাই সিলেক্ট হয় তারা কিন্তু এটা থেকে সিলেক্ট হয়। তো এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট সিলেকশনের, ঠিক আছে। যারা এই নন নার্সিং পার্টটা একটু ভালো করে পড়াশোনা করে, ঠিক আছে, এরকম কিছু থাকে না, ঠিক আছে, একদম সিম্পলই থাকে। তো তোমরা জানো 360 আমাদের ক্লাসের মধ্যে নন নার্সিং পার্টটাও করানো হয়, ঠিক আছে। যারা প্রিভিয়াস এক্সামের জন্য পড়াশোনা করেছিল, অ্যারিথমেটিক থেকে শুরু করে রিজনিং, জেনারেল নলেজ, সবগুলোই ক্লাস করানো হয়। তো এখানে বলছে জেনারেল নলেজের জন্য থাকবে 10, জেনারেল সায়েন্সের জন্য 10, আর বাকি জেনারেল অ্যারিথমেটিক্স, ম্যাথ, রিজনিং, ইন্টেলিজেন্স, এগুলো সব নিয়ে টোটাল এই 30 মার্কে, অর্থাৎ নন নার্সিং পার্টটা 30 মার্ক আসছে। নার্সিং তো সবাই করে, নন নার্সিংটা অনেকে
তো যারা সিলেক্ট হয় তারা কিন্তু কি নন নার্সিং পার্ট থেকে সিলেক্ট হয়। এক্সাম টাইম থাকবে 90 মিনিট আর 1 in 3 নেগেটিভ মার্ক, ঠিক আছে, নেগেটিভ মার্ক। 3টে কোশ্চেন যদি ভুল হয় 1 নাম্বার নেগেটিভ, ঠিক আছে। তো এই প্যাটার্নেই আপাতত এতটুকু পর্যন্তই আপডেট তোমাদের জন্য আরআরবি এক্সামের জন্য যারা মার্চে এক্সাম দেবে, ঠিক আছে। ত্রিপুরা তো এক্সাম সেন্টার থাকতে পারে, ঠিক আছে, এখনো কোনো শিওর না, নর্থ ইস্টের মধ্যে থাকবে অবশ্যই। তো এই এক্সাম প্যাটার্ন 70-30 রেশিওতেই এক্সাম। তো আমাদের কিন্তু মেইন ফোকাস নার্সিং, তো মানে এটা ঠিক আছে আমরা পড়াশোনা করতে পারি, নন নার্সিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নন নার্সিং পার্টের আন্ডারে আমাদের বিভিন্ন ক্লাসগুলো করানো হয়। এক্সামের আগে তোমাদের এখান থেকে স্পেশাল এখানে ক্লাস থাকবে, ঠিক আছে। তো নন নার্সিং পার্টে কিন্তু একটা মেজর পার্ট সিলেকশনের, ঠিক আছে, যারা সিলেক্ট হবে তারা কিন্তু নন নার্সিং পার্ট থেকে। তো এটা একটু লক্ষ্য রাখা দরকার যারাই তোমরা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা দরকার একটু, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাস স্টার্ট করি, এমসিকিউ ক্লাস। প্রিন্সিপাল অফ গুড বডি মেকানিজম বলছে এখানে এই কোশ্চেনের পয়েন্ট, এখানে গুড বডি মেকানিজম mechanics includes which of the following concept? A principle of good body mechanics includes which of the following concept? তো যখনই কোনো কোশ্চেন আসে, কোশ্চেনের পুরো একটা কোশ্চেনের মধ্যে কিন্তু কোশ্চেন থাকে না, ঠিক আছে, এটা জাস্ট মানে একটু কনফিউজ করার জন্য কোশ্চেনকে। পুরো একটা কোশ্চেনের মধ্যে কোনো না কোনো জায়গায় 1 থেকে 2টা বা 3টা বা 4টে কিন্তু হিন্টস দেওয়া থাকে যে কোশ্চেনের পয়েন্ট কোন জায়গা। তো কোশ্চেনের পয়েন্টটা ধরতে লাগবে যে এখানে কিন্তু এটাই কোশ্চেনের পয়েন্ট, যে গুড বডি মেকানিক্সের পজিশন কি। অর্থাৎ আমরা দেখি যখনই কোনো হেভি লিফটিং অথবা পেশেন্ট ট্রান্সপোর্ট করে স্ট্রেচার থেকে বেড থেকে হুইল চেয়ারে যখন আমরা ট্রান্সপোর্ট বা কোনো হেভি লিফট যখন আমরা করি, তখন কিন্তু আমাদের যে গুড বডি পোশ্চার একটা মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কি হয়, মাসেল ইনজুরি হওয়ার চান্স থাকে, ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার, টেন্ডন, লিগামেন্ট ইনজুরি হওয়ার হাই চান্স থাকে। কারণ গুড পোশ্চার যদি মেনটেন না করে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কমন যে ইনজুরি হওয়ার চান্স থাকে। তো এই গুড বডি মেকানিক্সের মধ্যে আমরা একটা প্রিন্সিপাল আছে যেটাকে আমরা বলি আর্গোনমিক প্রিন্সিপাল, ঠিক আছে। কি আর্গোনমিক প্রিন্সিপাল আমরা দেখবো। আর্গোনমিক প্রিন্সিপালের মধ্যে কি এখানে দেওয়া আছে কিপিং দ্য নিজ ইন লকড পজিশন। বলছে যে তুমি যখন কোনো কিছু হেভি লিফটিং করবে, নি লক পজিশন। অ্যাকচুয়ালি এটা লক পজিশন না, এটা ওপেন পজিশনে রাখা দরকার, এটা লক পজিশন না। বেন্ডিং এট ওয়েস্ট টু মেইনটেইন সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ এটা বলছে বেন্ডিং না, বেন্ডিং না, এটা বেন্ডিং রাখা যাবে না। এটা আমার যে হিপ জয়েন্ট, ঠিক আছে, কারণ আমাদের হিপ জয়েন্ট যদি আমরা বেন্ডিং রাখি তো সেক্ষেত্রে কিন্তু পুরো প্রেশারটা কিন্তু স্পাইনের মধ্যে পড়ে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা স্ট্রেট পজিশনে, মানে তার অ্যালাইনমেন্টটা স্ট্রেট রাখা দরকার। এখানে বেন্ডিং না, এটা স্ট্রেট। মেইনটেইন এ ওয়াইড বেস অফ সাপোর্ট এন্ড বেন্ডিং এট দ্য নি। বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওয়াইড সাপোর্ট। তো আমার পা যতটা স্ট্রেট থাকে, তো আমার বডি পুরো ওয়েটটা কিন্তু আমার লোয়ার পোর্শনে থাকে যখন আমরা কোনো ওয়েট লিফট করি। তো এটা ধরা যায় এখানে আনসার। হোল্ডিং এ অবজেক্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাওয়ে না, যখন আমরা কোনো অবজেক্ট বা কোনো ওয়েট যখন আমরা লিফট করবো তখন অ্যাওয়ে না, এটা যতটা ক্লোজ রাখা যায় বডি ততটা এটা বেটার, ঠিক আছে। অ্যাওয়ে না, এটা ক্লোজ রাখা যায়। তো এখানে দেখা যায় যে অপশন এটাই কারেক্ট আনসার। তাও আমরা একটু ডিটেইলসে আর্গোনমিক প্রিন্সিপালের মধ্যে কি কি আছে, যে গুড বডি মেকানিক্স মেইনটেইন করার ক্ষেত্রে আমাদের কোন কোন পজিশনটা মেইনটেইন করা দরকার। আর্গোনমিক প্রিন্সিপালের মধ্যে some important points of body mechanics ergonomic principles for healthcare workers কি take adequate help when moving patient, take adequate help। তো যখনই কোনো হেভি ওয়েট থাকে তো সেই ক্ষেত্রে যারা সাপোর্টিভ স্টাফ থাকে বা যারা অন্য স্টাফ থাকে অ্যাটলিস্ট হেল্প নেওয়া দরকার when moving the patient। কি ব্যাক, নেক, পেলভিস এন্ড ফিট অ্যালাইনড স্ট্রেট। বলছে যে না, এখানে বেন্ড করা কোনো যাবে না, যেখানে আমরা প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে দেখলাম যে বেন্ডিং না, বেন্ডিং না, বেন্ডিং না, এটা সবসময় স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট। অ্যালাইনমেন্টটা কি স্ট্রেট রাখা দরকার, ঠিক আছে। অ্যাভয়েড টুইস্টিং ফ্লেক্স অর বেন্ড নি, ঠিক আছে। অ্যাভয়েড টুইস্টিং, ঠিক আছে, টুইস্টিং মিন্স বেন্ড করা, ঠিক আছে। ফ্লেক্স নি না, অ্যাভয়েড কোনো কিছু টুইস্ট করা যাবে না, ফ্লেক্স করা যাবে না, স্ট্রেট রাখতে হবে, কি স্ট্রেট, ঠিক আছে। তো এখানে দেখো এই পিকচারটার মধ্যে কি আছে, এখানে এই যে নি
ব্যান্ড করা, ঠিক আছে, তারপরে যে হিপ ব্যান্ড করা, এখানেও ব্যান্ড করা। বাট এই পিকচারটার মধ্যে তুমি দেখো এটা পুরোটা স্ট্রেট, এই যে স্ট্রেট, হ্যাঁ এটা পুরোটা স্ট্রেট। তো যখনই আমরা কোনো কিছু লিফট করবো এইভাবে না, ঠিক আছে, একবারে নিচে ঝুঁকে না, অ্যাটলিস্ট আমার এই পজিশন, ঠিক আছে, এই পজিশন মেনটেন করা দরকার, ঠিক না? Keep feet with wide gap, stand close to patient or object being lifted, face direction of work to avoid injury chances, ঠিক আছে? তো যখনই কোনো কিছু আমরা হেভি ওয়েট লিফটিং এর এই প্রিন্সিপালটা ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট, যাতে কোনো ইনজুরি ফার্দার ইনজুরি না হয়। পিকচারের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আমরা যখনই কোনো লিফট করব তো একদম ব্যাক স্ট্রেট এবং তার অ্যাঙ্গেলগুলো যাতে প্রপার অ্যাঙ্গেল থাকে, এই যে পুরোটা স্ট্রেট, এখানে কোনো জায়গায় কিন্তু ব্যান্ড নেই, তারপরে একদম স্ট্রেট পজিশন, স্ট্যান্ডিং পজিশন, ঠিক আছে? তো এটা ভীষণ হেল্পফুল, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, গুড বডি মেকানিক্স। তো এখানে কারেক্ট আনসার সি ছিল। নেক্সট কোশ্চেন, এখানে একটা পিকচার দেওয়া আছে, আইডেন্টিফাই দিস ইমেজ। এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা কি? তো এই পিকচারটা যখনই কোনো পেশেন্টকে আমরা শিফট করি, এখন দেখা গেল কোনো একটা জোনে বা কোনো একটা ইমার্জেন্সি জোনে এরিয়াতে যদি কোনো পেশেন্টকে আমরা শিফট করি, তো সেখানে কিন্তু প্রপার স্ট্রেচার থাকে না। তো স্ট্রেচার না থাকলে তো আমার পেশেন্টকে শিফট করতে গেলে, অর্থাৎ আনকনসিয়াস পেশেন্ট বা সিরিয়াস পেশেন্টকে যদি আমি শিফট করতে যাই, হ্যাঁ, তখন আমার কি করতে লাগবে? তখন তো আমি পেশেন্টকে মুভমেন্ট করা, মানে মুভমেন্ট রেস্ট্রিক্ট থাকে না, কারণ পেশেন্টের যদি ইনজুরি থাকে, সার্ভাইকাল বা থোরাসিক বা স্পাইনাল যদি ইনজুরি থাকে, তো সেই ক্ষেত্রে আরো ফার্দার ইনজুরি বা এয়ারওয়ে কোলাপস হওয়ার চান্স থাকে, রেসপিরেটরি কোলাপস হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করতে লাগে? স্ট্রেচার লাগে। তো এখন ওই সিচুয়েশনে বা ওই অ্যাক্সিডেন্ট এরিয়াতে যদি আমার স্ট্রেচার না থাকে, তো কিভাবে আমি পেশেন্টকে শিফট করবো? পেশেন্টকে তো শিফট করতে লাগবে, সিম্পল জিনিস, এরকম দুটো স্টিক লাগবে, ঠিক আছে, তারপরে যে কোনো কিছু, ঠিক আছে, কোনো ব্ল্যাঙ্কেট বা কোনো কিছু এরকম যদি কিছু থাকে, এটা জাস্ট এভাবে কভার করে, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড, এটা থার্ড, একদম সিম্পল। এখানে কোনো কিছু ফিক্স করতে লাগে না, জাস্ট একটা আরেকটার উপরে ভিতরে ঢুকিয়ে দেন, তারপর পেশেন্ট কি করবে। এটাকে আমরা কি বলি? ইম্প্রোভাইজড স্ট্রেচার, ঠিক আছে। তো এটা মেইনলি ইউজ করা হয় আনকনসিয়াস পেশেন্ট, এক্সামে কোশ্চেন থাকতে পারে আনকনসিয়াস পেশেন্টের। তো ইম্প্রোভাইজড স্ট্রেচার, ঠিক আছে, মেইনলি ইউজ ফর আনকনসিয়াস পেশেন্ট, ঠিক আছে। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি ইম্প্রোভাইজড স্ট্রেচার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the following is not a parameter for GCS scale? Glasgow, scale. तो Glasgow, scale এটা কিন্তু এক্সামে তো ফেভারিট কোশ্চেন, এক্সামিনারের ফেভারিট কোশ্চেন, জিসিএস থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো আজকে ক্লাসে আমরা জিসিএস এর পুরো ডিটেইলসে দেখব যে জিসিএস এর মধ্যে কি কি প্যারামিটার আছে, তার মিনিমাম ম্যাক্সিমাম স্কোর কোন পেশেন্টের জন্য আমরা ইউজ করি। তো জিসিএস স্কেল, গ্লাসগো স্কেল, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ইউজ করি টু আইডেন্টিফাই দ্য level of consciousness. তো লেভেল অফ কনসিয়াসনেস কোন পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস? এখানে তো অনেক ধরনের পেশেন্ট থাকে লেভেল অফ কনসিয়াস। তো মেইনলি এখানে যে পেশেন্টগুলা সব সিরিয়াস ইমার্জেন্সি পেশেন্ট, হ্যাঁ, যারা হেড ইঞ্জুরি পেশেন্ট, যারা ট্রমা পেশেন্ট, যারা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট, তো এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু জিসিএসটা ম্যান্ডেটরি, ঠিক আছে। যারা আইসিইউ বা এসডিওতে বা ইমার্জেন্সি ওয়ার্ডে কাজ করো বা ট্রমা ডিপার্টমেন্টে যারা কাজ করো, তারা কিন্তু জিসিএস স্কেলটা কিন্তু ইম্পর্টেন্ট, সব পেশেন্টেরই ম্যান্ডেটরি জিসিএস স্কোর ফাইন্ড আউট করাটা ম্যান্ডেটরি। তো জিসিএস স্কোর ফাইন্ড আউট করতে গেলে তার কিছু কতগুলো কিন্তু প্যারামিটার থাকে, হ্যাঁ।
প্যারামিটারের উপরে আমরা কিন্তু এই জিসিএস কোডটা, যে এটা কি মাইল্ড হেড ইনজুরি না, মডারেট না, সিভিয়ার না, কোমা, হ্যাঁ। তো এই জিসিএস স্কেলে আমরা কেন লেভেল অফ কনসিয়াসনেস এক্সামে আসে কিন্তু লেভেল অফ কনসিয়াসনেস, হ্যাঁ, লেভেল অফ কনসিয়াসনেস। এখন জিসিএস স্কেলের মধ্যে প্যারামিটার কি কি প্যারামিটার আছে এখানে? জিসিএস স্কেলের মধ্যে এখানে টোটাল প্যারামিটার আছে 3টা প্যারামিটার, যেটাকে আমরা বলি ইভিএম, যেটা আমরা ইভিএম মেশিনে আমরা কি করি, ভোট দিই না ইভিএম মেশিনে, ইভিএম, ঠিক আছে, ইভিএম মেশিনে কি দিই আমরা, ভোট দিই। তো ইভিএম এর মধ্যে কি আছে, একটা আছে আই মুভমেন্ট, আই মুভমেন্ট, তো আই মুভমেন্টে এখানে এই যে ইভিএম মেশিনের মধ্যে, মানে ইভিএম মেশিন না, ইভিএম প্যারামিটার, এখানে আছে 4টা স্কোর, এখানে আছে 5টা স্কোর, এখানে আছে 6টা স্কোর। তো সিম্পল একদম, মানে 4 5 6। তো এই 4 মানে ফার্স্ট কি আছে, স্পন্টেনিয়াস, ঠিক আছে, স্পন্টেনিয়াস। নেক্সট আছে টু স্পিচ, ঠিক আছে। নেক্সট আছে টু পেইন, নো রেসপন্স। তো নো রেসপন্স মানে কি, কত, হাই স্কোর না লো স্কোর, ঠিক আছে। তো নো রেসপন্স। স্পন্টেনিয়াস মিন্স গুড, মানে 4, এখানে 3, এখানে 2, আর এখানে 1, ঠিক আছে। তো এখানে কিন্তু 0 হয় না, ঠিক আছে। তো এটা কি আই মুভমেন্টে টোটাল 4টা প্যারামিটার, ঠিক আছে, আই মুভমেন্টে টোটাল 4টা প্যারামিটার, ঠিক আছে। তো এটা যখনই কোনো পেশেন্টের আমরা আই মুভমেন্ট চেক করব, হ্যাঁ, যখনই কোনো পেশেন্টের আমরা আই মুভমেন্ট চেক করব, তখন এই আই মুভমেন্টের জন্য আমাদের কিন্তু এই 4টা প্যারামিটার কিন্তু আমার ম্যান্ডেটরি, পেশেন্ট থেকে কিন্তু আমার এই ডাটাটা কিন্তু পেশেন্ট থেকে আমরা কালেক্ট করতে লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ইভিএম, মানে ভার্বালের মধ্যে কি আছে, নেক্সট আছে ভার্বাল। প্রথমে গেল আই, নেক্সট ভার্বালের মধ্যে কি আছে, ভার্বালের মধ্যে আছে টোটাল 5টা স্কোর। এই 5টা স্কোরে সেম, মানে যেটা নরমাল থাকবে সেটা হাই স্কোর থাকে, ঠিক আছে। তো 1 2 3 4 5 টোটাল 5টা। এখানে যেটা হাই এটা 5 3 2 1। তাহলে এগুলা সবগুলো কি প্যারামিটার, এটা ভার্বাল, আই মুভমেন্ট ভার্বাল, ইভিএম। তো ভার্বালে ওরিয়েন্টেড মিন্স টাইম প্লেস পারসন, ঠিক আছে। পেশেন্ট জানে এখন কই আছে, পেশেন্টের নাম কি, টাইম কয়টা, কোন লোকেশনে, সবকিছু জানে। তো জানলে তো ঠিকঠাক। কনফিউজ মিন্স যখন তুমি জিজ্ঞেস করলে, ঠিক আছে, যে তোমার নাম কি, অ্যাড্রেস কি, পেশেন্ট কনফিউজ থাকে, পেশেন্ট প্রপারলি আনসার দিতে পারে না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু হোয়াট, ঠিক আছে, তুমি জিজ্ঞেস করলে যে পেশেন্টের হেলথ স্ট্যাটাস কি, বা পেশেন্ট কেমন এখন ফিল করছে, ঠিক আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সের মধ্যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে, কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট হয় না। ইনকম্প্রিহেনসিভ টু সাউন্ড, যখনই কোনো সাউন্ড হয়, পেশেন্টের কোনো সাউন্ড শোনানো হয়, তো সাউন্ডের সঙ্গে পেশেন্টের রেসপন্সটা সিমিলার থাকে না, ঠিক আছে, অ্যাবনর্মাল রেসপন্স থাকে সাউন্ডের সঙ্গে, ঠিক আছে। লাস্ট কি, নো রেসপন্স, এখানে কোনো পেশেন্টের রেসপন্স থাকে না। তো এগুলা সবগুলো কি ভার্বাল মুভমেন্টের মধ্যে ইভিএম। এখন কি মোটর মিন্স মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট, ঠিক আছে, মোটর মিন্স হ্যান্ড মুভমেন্ট। এখন মোটর মুভমেন্টের মধ্যে কি কি মুভমেন্ট আছে, মোটর মুভমেন্টের মধ্যে কি কি মোটর মুভমেন্টের মধ্যে টোটাল 6টা রেসপন্স আছে।
ঠিক আছে? তুমি যখন কোনো কিছু পেশেন্টকে মানে কোনো ইনস্ট্রাকশন দিলে, ঠিক আছে, যে পেশেন্টকে বলে তুমি হাত উঠাও, ঠিক আছে, অবেদা কমান্ড, যখন পেশেন্টকে তুমি কোনো ইনস্ট্রাকশন দিলে পেশেন্ট রেসপন্স করে। নেক্সট আছে লোকালাইজড পেইন। ঠিক আছে, লোকালাইজড পেইন পেশেন্টকে কোনো জায়গায় পিঞ্চ করলে, ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি পেশেন্টকে টাচ করে, তো পেশেন্ট লোকালাইজড পেইন ফিল করে। ঠিক আছে, উইথড্রল ফ্রম পেইন। ঠিক আছে, উইথড্রল ফ্রম পেইন মানে পেশেন্টকে তুমি কোনো কিছু টাচ করলে তো পেশেন্ট ওই পেইন, যদি পেইনটা পেইনফুল থাকে তখন পেশেন্ট উইথড্র করে। ঠিক আছে, এটা উইথড্রল ফ্রম পেইন। এখানে একটা আছে অ্যাবনর্মাল ফ্লেকশন। তো ফ্লেকশন আর এক্সটেনশন আমরা জানি, এটা ফ্লেকশন আর এটা এক্সটেনশন। ঠিক আছে, এটা ফ্লেকশন আর এটা এক্সটেনশন। তো অ্যাবনর্মাল ফ্লেকশন মিন্স সিমিলারিটি থাকে না। ঠিক আছে, অ্যাবনর্মাল ফ্লেকশন মানে পুরাটা যখন করি তোমরা ফ্লেকশন, হাফ বা পুরাটা আসে না অ্যাবনর্মাল ফ্লেকশন, যেটাকে আমরা বলি আমরা ডিকর্টিকেট। হ্যাঁ, আর ডিসেরিব্রেট এটা একটু ডেঞ্জার হয়। ডিসেরিব্রেট অ্যাবনর্মাল এক্সটেনশন, অ্যাবনর্মাল এক্সটেনশন যেখানে স্কোর 2 থাকে, এটার নাম আমরা ডিসেরিব্রেট বলি। এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আছে ডিকর্টিকেট আর ডিসেরিব্রেট কোনটা। নো রেসপন্স, তো নো রেসপন্স এখানে 1 থাকে। তো টোটাল ইভিএম মেশিনে কয়টা থাকে? এখানে থাকে 4, 5 আর 6। তো টোটাল স্কোর কত? টোটাল স্কোর 15। টোটাল কত? 15। এর মধ্যে মিনিমাম কত? মিনিমাম থাকে 3 স্কোর। ঠিক আছে, মিনিমাম 3 স্কোর। এখন এটা তো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্কোর আর টোটাল স্কোর তো একই জিনিস না, এটা ম্যাক্সিমাম স্কোর। তো এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা থাকে মাইল্ড, মডারেট, আর এটা থাকে সিভিয়ার, বা এটাকে আমরা কমাও বলে থাকি। ঠিক আছে, তো সিভিয়ার মিন্স 3 to 8, এখানে 9 to 12, আর এখানে 13 to 15 স্কোর। এক্সামে এই জায়গাটাতে কিন্তু কোশ্চেন থাকে, তো এটা একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, এই জায়গাটাতে হ্যাঁ, যে টোটাল স্কোর কত, মিনিমাম স্কোর, ম্যাক্সিমাম স্কোর, কমা কত, কমা লেস দেন 8। ঠিক আছে, কমা কত লেস দেন 8, যখন পেশেন্ট কমা কত লেস দেন 8 স্কোর। ঠিক আছে, তো মাইল্ড হেড ইনজুরি, মডারেট হেড ইনজুরি বা সিভিয়ার হেড ইনজুরি বা ডিপ্রেশন বলা যায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিপ্রেশন। তো 13 মানে স্কোরটা এরকম ভাবেই থাকে, এখানে কোনো জিরো স্কোর থাকে না। এক্সামে অনেক সময় কোশ্চেনের মধ্যে একটু কনফিউশন কোশ্চেন থাকে। তো আশা করি ক্লিয়ার। which of the following is not a parameter for GCA scale? তো আই তো থাকে, বার বলা থাকে, বাট পিপলের রেসপন্স তেমন কোনো কিছু থাকে না। আশা করি ক্লিয়ার, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন একটু অন্যরকম কোশ্চেন, ইজি কোশ্চেন। A nurse assesses patient's respiratory status which of the following symptoms is an early indicator of hypoxia in unconscious patient? কোশ্চেনের মেইন পয়েন্ট এই জায়গার মধ্যে, এই যে আর্লি ইন্ডিকেটর অফ হাইপোক্সিয়া অফ আনকনশিয়াস পেশেন্ট। পেশেন্ট তো আনকনশিয়াস, তো আনকনশিয়াস পেশেন্ট মিন্স পেশেন্টের কোনো রেসপন্স নাই, অনেকের কনসেপ্ট এটা, বাট না, এরকম না। এখানে আর্লি ইন্ডিকেটর অফ হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া তো আমরা জানি
ল্যাক অফ অক্সিজেন, যখন মানে ব্রেইন সেলের মধ্যে সেরিব্রাল কর্টেক্সের মধ্যে যখন অ্যাবনর্মাল অক্সিজেন সাপ্লাই থাকে অর্থাৎ SpO2 যখন কম থাকে তখন কি হয়, সেরিব্রাল কর্টেক্স মেইনলি এফেক্ট হয়। সেরিব্রাল কর্টেক্স কি, এই যে ব্রেইনের মধ্যে আমি যদি ব্রেইনটা একটু এমন ভাবে দেখাই, জুম করেন, এটা এরকম থাকে। তো এই যে নিচের পার্টগুলা এগুলা থাকে, এগুলা নিচের গুলা থাকে সুলচি, ঠিক আছে, আর এগুলা থাকে গাইরাস, ঠিক আছে, এটা থাকে সুলচ আর এটা গাইরাস, ঠিক আছে, যেগুলো নিচের গুলো এস শেপে থাকে চলে আসে। তো এগুলো কি সেরিব্রাল কর্টেক্স। তো সেরিব্রাল কর্টেক্স যখনই কোনো হাইপোক্সিয়া হয়, ফার্স্ট পার্ট ইনভলভিং পার্ট থাকে সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সে কি হয়, যখন অক্সিজেন সাপ্লাইটা ডিক্রিজ হয়, স্পিডটা যখন ডাউন হয়, তখন এই সেরিব্রাল কর্টেক্স এফেক্ট হয়। তো এফেক্ট হওয়ার পরে তো প্রসেস তো অনেক কিছুই থাকে, বাট এখানে কোশ্চেনে যেটা আছে যে আর্লি ইন্ডিকেটর অফ হাইপোক্সিয়া, ঠিক আছে, অনেক কিছু তো এখানে হয়, লাস্ট তো কমা পর্যন্ত চলে যায়, নেক্রোসিস হয়, বাট এগুলো অনেক পরে হয়। বলছে না আর্লিতে কি হয়, আর্লিতে হয় কি, আর্লিতে হয় রেস্টলেসনেস, আর লেটে হয় সায়ানোসিস। লেট সাইন কি হয়, সাইনোসিস। তো এখানে কারেক্ট আনসার সি। এখন রিজন আনকনশিয়াস পেশেন্টের রেস্টলেস কেন হয়, আমি আসি কোশ্চেনের, এই কোশ্চেনটা অনেকের মনে থাকে যে পেশেন্ট তো আনকনশিয়াস, তাহলে রেস্টলেসনেস রেসপন্স কিভাবে করবে, ব্যাপারটা এখানে না। ব্যাপারটা বুঝতে গেলে জিনিসটা ক্লিয়ার লাগবে যে এই ফর্মুলাটা RAIC, রাইজ, ঠিক আছে। তো এটা কি, রেস্টলেসনেস, রেস্টলেস, অ্যানশিয়াস, ঠিক আছে, অ্যানশিয়াস, ইরিটেবল, নেক্সট কনফিউশন। তো এই যে রাইজ, এই যে প্রবলেমগুলো, ঠিক আছে, এখানের মধ্যে এটা আর্লি, ঠিক আছে, এগুলো প্রবলেমগুলো কি, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই। হ্যাঁ, তো যখন এই বডিতে অক্সিজেন সাপ্লাই হয়, তুমি মাথার মধ্যে আনকনশিয়াস ওয়ার্ডটা পরে আনো, ঠিক আছে, যখনই সিম্পল ফান্ডাটা বোঝার ট্রাই করো যে যখনই কোনো বডিতে হাইপোক্সিয়া হয়, ঠিক আছে, আমি নর্মাল পেশেন্টের কথা বলছি, প্রথমে রেস্টলেসনেস দিয়ে শুরু হয়। কারণ কি, যখন বডিতে ইনএডিকুয়েট অক্সিজেন থাকে তখন সেরিব্রাল কর্টেক্স ফার্স্ট এফেক্ট হয়। এফেক্ট হওয়ার পরে তখন কি হয়, রেস্টলেসনেস, তারপরে কি হয়, একটু অ্যানশিয়াস থাকে, তারপরে ইরিটেবল মুড থাকে, তারপরে কনফিউশন থাকে, তারপরে আরো ফার্দার সিমটমস আছে। তো এখান থেকে শুরু হয়। তো এই যে পেশেন্টের আনকনশিয়াস হয়, পেশেন্ট আনকনশিয়াস হওয়ার প্রসেসটা এটা এখান থেকে শুরু হয়। নেক্সট কি, নেক্সট প্রসেস, এখানে আনকনশিয়াস আছে, নেক্সট আনকনশিয়াস, ঠিক আছে, নেক্সট কি আনকনশিয়াস আছে। তো আনকনশিয়াস কিন্তু এখান থেকে শুরু হয়, আনকনশিয়াস প্রসেসটা শুরু হয় এখান থেকে শুরু হয়। এই জন্য কোশ্চেনের মধ্যে আছে আর্লি ইন্ডিকেটর অফ হাইপোক্সিয়া ইন আনকনশিয়াস পেশেন্ট। আনকনশিয়াস তো এখানে, তো এই আনকনশিয়াস প্রসেসটা তো এখান থেকে শুরু হয় না, এখান থেকে শুরু হয়, এক নম্বর রেস্টলেস থেকে শুরু হয়। তো এই জন্য অনেকেরই এটা ডাউট থাকে যে পেশেন্ট তো আনকনশিয়াস, তো আনকনশিয়াসের রেস্টলেসনেস কিভাবে রেসপন্স করে, ভাই রেসপন্স তো করে এখান থেকে যখন ঠিকভাবে অক্সিজেন সাপ্লাই হয় না, তারপরে তো পেশেন্ট আনকনশিয়াস হয়, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার, রেস্টলেসনেস এখানে কারেক্ট আনসার। তো এখানে কিভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে, এই যে মানে এটা ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট সিম্পল, এবিসি টেকনিক। হ্যাঁ, এবিসি টেকনিক। তো এবিসি টেকনিকের মধ্যে কি আছে, হাউ টু ম্যানেজ এবিসি টেকনিক, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, SpO2, ঠিক আছে। তো এগুলো কি ম্যানেজমেন্ট, ঠিক আছে, পেশেন্টের এয়ারওয়ে চেক করো, পেশেন্টের ব্রিথিং চেক করো, সার্কুলেশন চেক করো, SpO2 ঠিকঠাক আছে কিনা চেক করো, ঠিক আছে। তো এটা ম্যানেজমেন্ট মেইনলি কোন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, মেইনলি দেখা যায় ইনক্রিজ আইসিপি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, শক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, হেড ইনজুরি, হেড ট্রমা পেশেন্ট, অ্যাক্সিডেন্টাল পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে। এখন হেড ইনজুরি পেশেন্ট, তো হেড ইনজুরি পেশেন্ট কি শুরুতেই কি আনকনশিয়াস থাকে না, থাকে না, তো আনকনশিয়াস পেশেন্ট তো তখনই হয় যখন ওই প্রসেসে যায়, ঠিক আছে না। এখন কোনো পেশেন্টের ইনক্রিজ আইসিপি,
তো পেশেন্ট কি শুরু থেকে আনকনসিয়াস থাকেনি না, এখন কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্ট, সে তো ঠিকঠাক মানুষ, তো আনকনসিয়াস কখন হয়, ওই যখন ওইটা প্রসেসটা হয় রাইজ। তো আশা করি ক্লিয়ার, আজকের পর থেকে এই জিনিসটা ডাউট থাকার কোনো কথা না যে আনকনসিয়াস পেশেন্ট রেসপন্স কি করে। নেক্সট, stiffness in the body that occurs after 2 to 4 hours after death is called rigor mortis, alba mortis, liver mortis, stiff mortis. তো mortis নি প্রিভিয়াস ক্লাস আমরা ডিসকাস করলাম যে mortis, তো mortis কি, mortis টার্মটার মিনিং কি, mortis কি, mortis means postmortem changes after death, মানে কোনো পেশেন্ট যদি পোস্টমর্টম করা হয়, এখানে শুধু পোস্টমর্টম না, হ্যাঁ এখানে শুধু পোস্টমর্টম না, কোনো পেশেন্ট যদি কোনো পেশেন্টকে যদি আমরা দেখি যে তার এক্সপায়ার হওয়ার পরে বডিতে রেসপন্সগুলো দেখা যায়, বিভিন্ন ধরনের রেসপন্সগুলো দেখা যায়, তো অথবা কোনো পেশেন্ট যদি আমরা পোস্টমর্টম করি, পোস্টমর্টম পরে জিনিসগুলো দেখা যায়, তো এখানে রেসপন্সগুলোতে কি কি থাকে, রেসপন্সগুলোতে থাকে টি এ এল আর পেলার, ঠিক আছে কি পেলার, তো পেলারে কি কি আছে, পেলার না, পেলার মিন্স পেলো, আলগার, লিভার, রাইগর, সবগুলো মর্টিস। তো পেলার মর্টিস মিন্স paleness of the body, paleness means due to cessation of circulation, বডিতে যখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয় তখন কালারটা চেঞ্জ হয়, paleness হয়, ঠিক আছে। আলগার মর্টিস মিন্স ডিক্রিজ বডি টেম্পারেচার, liver mortis means bluish discoloration, আর rigor mortis means stiffness of body শক্ত হয়ে যায়, stiffness of body, টাইম কোন সময় হয়, after 2 to 4 hours, ঠিক আছে। ব্লুইশ ডিসকালারেশন কোন সময় হয়, 20 to 30 মিনিটের মধ্যে কিন্তু বডি কালার চেঞ্জ হয়। ডিক্রিজ বডি টেম্পারেচার এটা শুরু হয় 30 to 1 আওয়ার, মানে 30 মিনিট টু 1 আওয়ারের মধ্যে কিন্তু এটা চেঞ্জ হয়। তো এখানে যদি একজন যদি কোশ্চেন আসে কোন মর্টিসটা সবচেয়ে বেশি মানে ফার্স্ট কোন মর্টিসটা হয়, এটা হয় ফার্স্ট চেঞ্জেস, হ্যাঁ এটা ফার্স্ট হয় আর এটা লাস্ট হয় রাইগর মর্টিস। টাইম দেওয়া আছে, কোনটার কি মিনিং তাও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো এখানে আছে স্টিফনেস অফ বডি আফটার 2 to 4 আওয়ার্স, তো এটা রাইগর মর্টিস কারেক্ট आंसर এ, বাকি তোগুলো সব রং। ক্লিয়ার? এখন এক্সামের মধ্যে আরেকটা কোশ্চেন কমন আছে যে কোন মাসেলটা ফার্স্ট ইন্ডিকেটর থাকে আফটার ডেথ, ঠিক আছে। অরবিকুলারিস মাসেল, এই যে অরবিকুলারিস অকিউলি মাসেল, কোন মাসেলটা অরবিকুলারিস অকিউলি মাসেল, অরবিকুলারিস অকিউলি মাসেল, হ্যাঁ এই মাসেলটা এখানের মধ্যে দেওয়া আছে, এটা অরবিটাল আর এটা পালপেব্রাল, ঠিক আছে। এই মাসেলটা এই যে মাসেলটা ঠিক আছে। তো এটা কি আর্লি ডিটেকশন অফ ডেথ, ঠিক আছে, এটা থেকে ফার্স্ট রেসপন্স শুরু হয়, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন, a terminally ill cancer patient has lapsed into unconsciousness after discussion with the relatives, a physician withhold all medications. The patient dies on next day. This process is known as terminal waning, genocide, passive euthanasia, assisted suicide. তো একটা টার্ম যেটা
ডেভেলপড কান্ট্রিতে এটা খুবই লিগ্যাল অ্যাপ্লিকেবল প্রসেস, কি নাম? ইউথেনেসিয়া। ইউথেনেসিয়া। তো ইউথেনেসিয়া মিনিং কি? ইউথেনেসিয়া। তো ইউথেনেসিয়া মিন্স যখন কোনো সিরিয়াস বা সিভিয়ার কোনো ডিজিজ থাকে, যে ডিজিজটা নন কিউরেবল বাট প্রোগ্রেসিভ, তো ওই কেসগুলোর ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে ক্যান্সার পেশেন্ট, সিকেডি পেশেন্ট, সিরিয়াস কোনো ইনফেকশন যেটা নন কিউরেবল বা কমিউনিকেবল কোনো সিরিয়াস ডিজিজ, তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট নিজের চয়েসে সে মানে তার যে ডেথ সে নিজে চুজ করতে পারে, ঠিক আছে? এটা লিগ্যাল ডেভেলপড কান্ট্রিতে, বাট ইন্ডিয়াতে এখনো এটা অতটা লিগ্যাল না, কিছু কিছু জায়গায় লিগ্যাল, বাট প্যাসিভটা লিগ্যাল, নট অ্যাক্টিভ। তো ইউথেনেসিয়া মিন্স এখানের মধ্যে কি কি আছে? একটা আছে অ্যাক্টিভ ইউথেনেসিয়া, অ্যাক্টিভ আছে, একটা আছে প্যাসিভ, একটা আছে ভলিউন্টারি, একটা আছে ইনভলিউন্টারি, আর একটা আছে নন ভলিউন্টারি। এটার নামে মার্কে কিলিং। মার্কে কিলিং মানে মার্কার দিয়ে কিলিং না। তো এখানে অ্যাক্টিভ মিন্স আমরা জানি অ্যাক্টিভ সার্ভিলেন্স, পেসিভ সার্ভিলেন্স, যখন আমরা অ্যাক্টিভলি ইনভলভ হই কোনো কিছুর মধ্যে, তো অ্যাক্টিভ সার্ভিলেন্স। অ্যাক্টিভ ইউথেনেসিয়া মিন্স এখানে হাই ডোজ, ঠিক আছে, হাই ডোজ অফ পেইন কিলার। এখানে কি থাকে? হাই ডোজ অফ পেইন কিলার। কোনো পেশেন্ট সে উইলিংলি মারা যেতে চায়, তো সেক্ষেত্রে কি করে ডক্টর? কি করে এখানে পেইন কিলার হাই ডোজ দিয়ে দেয়, ঠিক আছে? দেওয়ার পরে সেটা অ্যাক্টিভলি সে এক্সপায়ার করে, বাট ইন্ডিয়াতে এটা লিগ্যাল না, ঠিক আছে? ইন্ডিয়াতে প্যাসিভটা লিগ্যাল, ঠিক আছে? প্যাসিভের মধ্যে কি হয়? উইথহোল্ড all supportive instruments, medications, ventilation, all supports. পেশেন্টের সব সাপোর্ট, যা মেডিকেশন আছে সব কিছু, ভেন্টিলেশন থেকে সব কিছু উইথহোল্ড করে। তো এটাকে প্যাসিভ। ভলিউন্টারি মিন্স উইথ পেশেন্ট কনসেন্ট, উইথ পেশেন্ট কনসেন্ট। পেশেন্ট কনসেন্ট দিল যে হ্যাঁ আমি এগ্রি, আমি উইলিংলি মারা যেতে চাই, ঠিক আছে? ইনভলিউন্টারি মিন্স উইদাউট ইনফর্ম, উইদাউট পেশেন্ট কনসেন্ট। তো উইদাউট পেশেন্ট কনসেন্টে যদি হয়, আর এটা হচ্ছে নন ভলিউন্টারি, যেটা মার্কে কিলিং। এখানে কি হয়? পেশেন্ট ফর আনরেসপন্সিভ, ফর আনরেসপন্সিভ, আনরেসপন্সিভ যে পেশেন্টগুলো, যেমন কমা পেশেন্ট, তো কমা পেশেন্টে তো কোনো রেসপন্স নাই, সে ভলিউন্টারি না ইনভলিউন্টারি না অ্যাক্টিভ কিছু নন ভলিউন্টারি। যে পেশেন্টগুলো আনরেসপন্সিভ থাকে বা কমাটোস পেশেন্ট থাকে, সেই পেশেন্টটাকে কিন্তু আমরা মার্কে কিলিং বা নন ভলিউন্টারি প্রসেস ইউথেনেসিয়া আমরা অ্যাপ্লাই করতে পারি। তো কোশ্চেনে দেওয়া আছে যে উইথহোল্ড অল মেডিকেশনস এন্ড ভেন্টিলেশন, তো দ্যাট ইজ প্যাসিভ ইউথেনেসিয়া, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, which of the following medication must be stopped 48 hours before the surgery? Aspirin, ibuprofen, morphine, gentamicin. তো বিফোর দ্য সার্জারি, তো জানি আমরা কোনো সার্জারি বা কোনো ইনসিশনের মধ্যে কি হয়, যদি ব্লাড যে ক্লটিং ফ্যাক্টর, আমরা জানি 13 ক্লটিং ফ্যাক্টর থাকে। ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যদি কোনো ডিস্টারবেন্সেস থাকে, বা যে ক্লটিং ফ্যাক্টর যদি যে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম যদি ঠিক না থাকে, তখন কিন্তু কোনো মেজর সার্জারি করা হয় না। সার্জারি আগে এগুলো সবগুলো চেক করা হয়। তো এগুলা কি? এখানে যে মেডিসিন, যে একটা আছে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা আছে অ্যান্টিপ্লেটেলেট, এগুলো কি? এগুলো সবগুলো ব্লাড থিনিং এজেন্ট। এগুলো সবগুলো কি? ব্লাড থিনিং এজেন্ট। মেইনলি কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এগুলো প্রেসক্রাইব করা হয়, কারণ কার্ডিয়াক পেশেন্টে যদি ব্লাড থিন না থাকে, সেক্ষেত্রে ব্লাড ক্লট হওয়ার চান্সেস থাকে। তো এখানে এগুলো কি? ব্লাড থিনিং এজেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন হেপারিন, আর অ্যান্টিপ্লেটেলেট যেমন আমরা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল,
ক্লোপিডোগ্রিল। তো এই মেডিসিনগুলো আমরা ইউজ করতে পারি। অ্যাসপিরিন থেকে ক্লোপিডোগ্রিলের এফেক্টিভনেসটা অনেকটা বেশি থাকে। তো এই মেডিসিনগুলো যদি আমরা স্টপ না করি, তো কোনো সার্জারির আগে, মেজর সার্জারির আগে যদি কোনো অপারেশন হয়, তো সেক্ষেত্রে হাই চান্স থাকে ব্লিডিং হওয়ার। মানে ক্লটিং ফ্যাক্টর তো নাই, ক্লটিং ফ্যাক্টর তো এখানে স্টপ করে দেওয়া আছে না। তো তার জন্য কি হয়, কোনো সার্জারির আগে অ্যাটলিস্ট 48 আওয়ার্স 24 আওয়ার্স আগে আমাদের এই অ্যাসপিরিন, যেহেতু এটা অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, তো এটা বন্ধ করতে হবে, বাকি কোনোটাই না, ঠিক আছে। আর ক্লোপিডোগ্রিল অ্যাটলিস্ট 5 days বিফোর সার্জারি, 5 days বিফোর সার্জারি, ঠিক আছে। 5 days বিফোর সার্জারি আগে আমরা ক্লোপিডোগ্রিল আমরা স্টপ করাটা দরকার। এটা কারেক্ট আছে। নেক্সট, palliative surgery is done to remove the disease, to reduce the intensity of illness, to remove the self concept, to confirm the diagnosis. তো palliative টার্মটা তখনই আসে যখন আর কোনো ট্রিটমেন্ট আর কাজ হয় না, তখন আসে palliative, অর্থাৎ টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশনের টার্সিয়ারি লেভেলে এই প্রসেসটা, সার্জারি সব এই টার্সিয়ারি লেভেলে, যেখানে কি হয়, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, improve quality of life, reduce pain, এটার মধ্যে আর কি করা যায়, নন কিউরেবল ডিজিজ। তো এই কেসগুলোর ক্ষেত্রে আমরা কি করি, পেলিয়েটিভ সার্জারি, যেখানে আর কোনো প্রসেস নাই, ঠিক আছে, যেখানে আর কোনো প্রসেস নাই, তো এই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পেলিয়েটিভ সার্জারি বা পেলিয়েটিভ আমরা প্রসিডিউর করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস একেবারে না, টু ইমপ্রুভ দ্য সেলফ কনসেপ্ট না, টু রিমুভ দ্য ডিজিজ না, টু রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলনেস, ঠিক আছে, টু রিমুভ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলনেস, ঠিক আছে। যারা তোমরা স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য, যেমন সোপেদের এক্সাম বা এনএচএম এর অনেকগুলো এক্সামের ফেজ 2 কমপ্লিট, ফেজ 3 সামনে আসছে, ওখানে সম্ভবত সিএইচও এক্সামও আছে। তো যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, ভালো না, ইউটিউবের মধ্যে আমাদের প্রচুর ক্লাসেস দেওয়া আছে। তো যারা এগুলা দেখছো, ভালো, সবটাই নার্সিং এর পার্ট, নন নার্সিং পার্ট ইউটিউবের মধ্যে দেওয়া নাই। নন নার্সিং পার্টটা আমাদের সবটাই অ্যাপের মধ্যে দেওয়া, যেটা টার্গেট 26। এখানের মধ্যে জেনারেল নলেজ আছে, রিজনিং আছে, আরেকটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো সবগুলাই আমাদের টার্গেট 26 একটা কোর্স আছে, টার্গেট 26, যেটা আমাদের 360 অ্যাপের মধ্যে দেওয়া আছে। তো এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, কারণ নন নার্সিং পার্টের 26 মার্ক ইম্পর্টেন্ট না। তো ডিটেলসে দেওয়া আছে এবং সবকিছু একটা ওই এটার মধ্যে কোর্সটার মধ্যে সবটাই কমপ্লিট, ঠিক আছে। তো তোমাদের যদি এটা দরকার মনে হয়, কারণ অনেকে ফোন করে বা মেসেজ করে, তো এই জন্য বলে দিলাম, যাদের দরকার মনে করো, তোমরা অ্যাপ 360 ডিগ্রি টিচিং অ্যাপ ডাউনলোড করে অ্যাপে ভিজিট করো, এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। নার্সিং পার্টও দেওয়া আছে অ্যাপের মধ্যে দেওয়া আছে, ইউটিউবে অনেক কিছু দেওয়া আছে, যারা ইউটিউব দেখো তারাও এনাফ হয়ে যায়, ঠিক আছে। Name of this instrument, vaginal retractor, curate forceps, valsalum, sponge holding forceps। এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, ইনস্ট্রুমেন্টটার নাম কি? এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। স্পঞ্জ হোল্ডিং ফরসেপস সাধারণত এরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, ঠিক আছে। ভ্যাজাইনাল রিট্রাক্টর মিন্স রিট্রাক্ট করা, ওপেন করা, ঠিক আছে। রিট্রাক্টর, ভ্যাজাইনাল রিট্রাক্টর থাকে অনেকটা এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে। কিউরেট ফরসেপ থাকে এরকম থাকে, ঠিক আছে। ভালসেলাম, এখানে হচ্ছে কি ভালসেলাম, এই যে ভালসেলামের মধ্যে এমন ভাবে দেওয়া আছে, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এখানে আবার লকিং সিস্টেম আছে। ভালসেলামটা কি মেইনলি আমরা ডাইলেটেশন, কিউরেটাস বা গাইনোকোলজিক্যাল প্রসিডিউরে কিন্তু আমরা এটা ইউজ করি। এখানে কি করে সার্ভিসটা আমরা হোল্ড করতে পারি, ঠিক আছে, যেমন আমরা কপার টি ইনসারশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভালসেলাম স্ক্যাকুলামটা, মানে ভালসেলাম প্রসেসটা কিন্তু আমাদের দরকার, কারণ কি যে সার্ভিসটা আমরা হোল্ড করি, ঠিক আছে, তাহলে এটা ওপেন হয়। তো কারেক্ট আনসার এখানে সি, বাকিগুলো তো নাই। নেক্সট কোশ্চেন,
In general anesthesia, the stages of excitement and dreams is stage 1, 2, 3, 4. বলছে কি আমরা যে কোনো মেজর সার্জারি বা মাইনর সার্জারিতে আমরা অ্যানেস্থেসিয়া ইউজ করি, কারণ কি অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেটাইজ করে, ঠিক আছে, পার্টটা অ্যানেস্থেটাইজ করে। অ্যানেস্থেসিয়া ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসও দেখেছি ডিটেলসে। কিছু থাকে লোকাল অ্যানেস্থেসিয়া, কিছু থাকে জেনারেল অ্যানেস্থেসিয়া, কিছু থাকে এপিডুরাল, কিছু থাকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া। তো অ্যানেস্থেসিয়া যে প্রসেসটা মানে তার কিছু স্টেজ থাকে। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কিন্তু জায়গাটা অ্যানেস্থেটাইজ হয় না, তার একটা স্টেপ বাই স্টেপ থাকে, ঠিক আছে। তো এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া, এই জেনারেল অ্যানেস্থেসিয়ার স্টেজেস থাকে, স্টেজেস। তো স্টেজেসে কি কি থাকে? 1 2 3 4, 1 2 3। তো স্টেজ 1 এ কি থাকে? স্টেজ 1 এ থাকে analgesia, stages of analgesia, stages of excitement and delirium, ঠিক আছে। delirium বা এখানে ড্রিমও থাকে, ঠিক আছে। এখানে থাকে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, মেডুলারি, তো এই টোটাল 4টা স্টেজ থাকে যে প্রসিডিওর মধ্যে, মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে টোটাল 4টা প্রসেসে কিন্তু হয়। অ্যানালজেসিয়া মিন্স পেইন, ঠিক আছে। এখানে কোনো পেইন সেন্সেশন হয় না, ঠিক আছে, মানে এখানে লস অফ কনসিয়াসনেস প্রসেস শুরু হয়। নেক্সট কি এক্সাইটমেন্ট, ডিলিরিয়াম থাকে, ঠিক আছে। ডিলিরিয়াম মিন্স এখানে পেশেন্টের রেসপন্সটা সেরকম থাকে না, কারণ পুরোটাই লস অফ কনসিয়াসনেস স্টেজে। তারপরে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, এখানে কিন্তু আমরা প্রসিডিওর করি, ইনসিশন করি বা যা প্রসিডিওর এখানে করি। এখন ফোর্থ স্টেজটা একটু ডেঞ্জারাস, যদি অ্যানেস্থেসিয়া যদি ওভারডোজ হয়, ঠিক আছে, তো পেশেন্ট কিন্তু এরপর স্টেজে, ঠিক আছে, ওভারডোজ হতে হতে তখন রেসপিরেটরি ফেলিওর হওয়ার চান্স থাকে, বা ডায়াফ্রাম যে মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, ঠিক আছে। রেসপিরেটরি প্যারালাইসিস, মেডুলারি প্যারালাইসিস, রেসপিরেটরি ফেলিওর, এগুলো কিন্তু এটা কি একটা ডেঞ্জারাস, ঠিক আছে, এটা একটা ডেঞ্জার। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে যে আমার অ্যানেস্থেসিয়া কারেক্ট ডোজ দিতে লাগবে, এবং থার্ড স্টেজের পরে যাতে পেশেন্ট আবার নর্মাল স্টেজে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে লাগবে। স্টেজেস অফ এক্সাইটমেন্ট, তো এক্সাইটমেন্ট স্টেজ 2 তে, এটা কারেক্ট আছে বাকিগুলো। তো এক্সামের জন্য এই এমন টাইপের কোশ্চেনগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য। কিছু আর সেগুলোতে ডিরেক্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। তো কিছু থাকে অ্যাপ্লিকেবল কোশ্চেন, ঠিক আছে, কিছু থাকে ট্রিকি কোশ্চেন, বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন থাকে। তো আজকে ক্লাসে আমরা এই কোশ্চেনগুলো ডিসকাস করলাম। আমাদের অন্যান্য ক্লাসে অন্য প্যাটার্নের কোশ্চেন আমাদের ডিসকাশন থাকবে, কারণ বিভিন্ন এক্সামগুলোর প্যাটার্ন চেঞ্জ হয়, প্রতি বছরে প্যাটার্ন চেঞ্জ হয়। তো প্যাটার্ন চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদেরও চেঞ্জ করতে লাগে, ঠিক আছে। একরকম ভাবে তো আর সব এক্সাম হয় না, বা সব এক্সামের প্যাটার্নও সেম থাকে না। তো সেটা আমরা অবশ্যই মেনটেন করি, ফলো করার ট্রাই করি। তো যে ক্লাসগুলো হলো, যে কোশ্চেনগুলো হলো, সবাই খাতায় নোট ডাউন করানো। এটা 41 নাম্বার ক্লাস। যারা রেকর্ডেড ক্লাস দেখছো, মানে এগুলা মানে খাতায় লিখে নিও, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা এই জিনিসগুলো ডিসকাস করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকে, নিচে তোমাদের অপশন চ্যাট বক্সে রেসপন্স করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।